সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক এই সময়ে সঙ্গে থাকছি আমি হাসান মাহমুদ। দর্শক, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আলোচনার সুবিধার্থে আজকের দিনের সংবাদের কয়েকটি শিরোনামের মুখটা জানিয়ে রাখতে চাই। আজকের প্রধান শিরোনামগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না 7 কলেজ, এই সিদ্ধান্তের পরেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সাথে। দ্রুত সংস্কার, নির্বাচন সহ 10 দফা বিষয়ে দুনেতা ঐক্যমত প্রকাশ করেছেন। এটি রাজনীতির একটি অন্য ধরনের একটি খবর যে চরমোনাই পীরের সাথে মির্জা ফখরুল বা বিএনপি নেতারা সাক্ষাৎ করেছেন। এর আগে জামাত নেতারা চরমোনাই পীরের সাথে সাক্ষাৎ করেছিলেন। বিমানবন্দর নির্মাণে 812 কোটি টাকা আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকী সহ 18 জনের 19 জনের বিরুদ্ধে দুদকের মামলা। জাতীয়করণের দাবিতে আন্দোলনে থাকা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা এবার সরকারকে 24 ঘন্টা আলটিমেটাম বেঁধে দিয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এছাড়াও আরও বেশ কিছু সংবাদ আজকের বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে। দর্শক, এই সংবাদগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাপাশে রয়েছেন জনাব আতাউর রহমান ঢালী, উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসন। মাঝে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এবং সবশেষ রয়েছেন এস.এম. শাহরিয়ার, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের 3 জনকে আজকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। আজকে বিভিন্ন আলোচনার জন্য যে সংবাদগুলোর শিরোনাম আমরা জানাচ্ছিলাম, এবং সেই সংবাদের মধ্যে যদি আমি দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি গতকাল রাত থেকে যেটি শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, তার অধীনে থাকা 7 কলেজ তারা এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেই, কিন্তু তারপরেও তারা আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে। আমি যদি এই অর্থে বলি যে আসলে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কার্যত এখন আলাদা হয়ে গেল, বা ঢাকা কলেজগুলো আলাদা হয়ে গেল, এবং তারা এখন আসলে নতুন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার কথা বলছে বা এরকম একটা দাবি আন্দোলন করতে চায়। আমি জনাব ঢালী, আতাউর রহমান ঢালী, আপনি অনেক প্রবীণ রাজনীতিবিদ এবং আপনি অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এসেছেন ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত। আপনার কাছে কি মনে হয় আসলে এই যে বিশ্ববিদ্যালয়, ছাত্রদের আসলে বিশ্ববিদ্যালয় থাকবে এটা স্বাভাবিক, কিন্তু সবগুলো বিশ্ববিদ্যালয়ই হয়ে যাবে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়েছে একটা পরিপ্রেক্ষিতে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেমন প্রয়োজনীয়তা প্রেক্ষাপট বিবেচনা করেই একটা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা আসে। 7 কলেজ আগে অধিভুক্ত করা হয়েছে তাদেরকে, এরপরে আবার তাদেরকে এখন আলাদা করা হলো। কি ভাবছেন বা কি মনে করছেন, এটা ভালো হলো কি মন্দ হলো? ধন্যবাদ আপনাকে আর আমার বিজ্ঞ সহ আলোচকবৃন্দ। আসলে এই দেশে একটি পরিবর্তনের পরে ইতিবাচক যে পরিবর্তনটা আমাদের দেশে হলো, একটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের, বিশাল একটা গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এর মধ্য দিয়ে আমরা আমাদের দাবি অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা পেয়েছি। তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন সবাই বিজ্ঞ লোক, আমাদের সমর্থনই তারা এসেছেন। আসার পরে আগে যে পতিত সরকার যারা ক্ষমতায় ছিল, তারা দীর্ঘদিন মানুষের দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া যেগুলো ছিল, এগুলোকে কিন্তু রাজনৈতিকটা বাদ দেন, আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক দাবি দেওয়া তো তারা যেহেতু একটা স্বৈরাচার, তারা মানতে পারে না বলেই তারা স্বৈরাচার।
কিন্তু আরও অন্যান্য যে সাধারণ মানুষের দাবি দেওয়া, এই ছাত্রদের দাবি দেওয়া, শ্রমিকের দাবি দেওয়া, কোনো দাবি কিন্তু তারা কোনোদিন পরোয়া করেনি। তারা স্টিম রোলার চালিয়ে সমস্ত দাবিগুলোকে মানে হয় বানচাল করেছে অথবা বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে দাবিয়ে রেখেছে। তো একটি মুক্ত হাওয়ায় মানুষ যখন আসলো তখন অনেক দাবি আমাদের সামনে চলে আসছে। এখানে যে সব দাবি যে আমি যৌক্তিক বলবো, আমি সেটাই বলছি, সব দাবি যে যৌক্তিক না, কিন্তু একটা জিনিস ভালো, সেটা হলো যে মানুষ দাবি করতে পারছে, কথা বলতে পারছে, রাইট অর রং। দিস ইজ আ ডেমোক্রেটিক সোসাইটি মনে হচ্ছে। হ্যাঁ, তো একটা ডেমোক্রেটিক সোসাইটিতে এ ধরনের থাকবে, দাবি থাকবে গণতান্ত্রিক সোসাইটিতে, আর বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের এই সমস্ত দেশে না। কিন্তু যখন দাবিকে নিয়ে একটা সংঘাত চলে আসে, বিশেষ করে শিক্ষার্থীদের ভেতরে, গত রাতে সংঘাতটা কাম্য নয়, সংঘাত আমরা কাম্য করি না। এবং আমি এখনো আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে 7 কলেজের শিক্ষার্থীদের তারা যে আন্দোলনে নেমেছে, এটা তাদের সাথে আলোচনা করেই তো পরবর্তীতে সিদ্ধান্তটা হয়েছে। তাদের সাথে আলোচনা করেই তো তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো এখন পরবর্তীতে তাদের তো আন্দোলনের আর কিছু থাকে না। তো যদি থেকে থাকে সেটাও আমি মনে করি আলোচনার মাধ্যমে নিরসন করা উচিত। এটা নিয়ে কোনো হার্ড লাইনে কারোই যাওয়া উচিত রক্তক্ষয়ী কোনো ঘটনা না, কারোই উচিত না। আন্দোলন যৌক্তিক হতে পারে, অযৌক্তিকও হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করা উচিত। আমরা একটা কঠিন সময় পার হচ্ছি, দেশ একটা কঠিন সময়, সামনে নির্বাচন হবে, এটা কঠিন সময়। এই কঠিন সময়ে আমরা যাতে মূল কাজগুলো রেখে এই সমস্ত কাজে যাতে সময় যাতে ব্যয় ক্ষেপণ না করে। জি, আমি একটু জনাব শহীদুল ইসলাম আপনার কাছে একটু যদি বলি, যেমন যখন আন্দোলন চলছিল গত রাতে আমরা দেখেছি আন্দোলনের পাশাপাশি একটি পক্ষ বা আমরা দেখলাম যে বলতে চেষ্টা করছে যে এইটা স্বৈরাচারের দোসরদের একটা যে ছাত্রলীগ বা এরকম এদের একটা উস্কানি থাকতে পারে বা রয়েছে। এটা আপনারাও বলছেন, অনেকেই বলছে, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন বিশেষ করে। পাশাপাশি যদি আরেকটু যদি বলি যে 7 কলেজের যে শিক্ষার্থীরা তারা একটা রক্তক্ষয়ী, আমরা সেটা চাই না, জনাব ঢালিও বললেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের আমরা দেখলাম যে ওই রাতেই যে রাতে আন্দোলনটা অর্থাৎ মারামারি শুরু হলো, সংঘাত শুরু হলো, সেটাতে অনেকগুলো গুজব ফেসবুক সোশ্যাল মিডিয়ায়, অনেকে মারা গেছে, হত্যা হয়েছে। এইটাকে যে এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন, মানে আমাদের এই গুজবটা কবে বন্ধ হবে? তো ধন্যবাদ আজকে আপনার মাধ্যমে এনটিভির দর্শকদেরকে যারা শুনছেন। তো যে বিষয়টি আপনি বললেন সেটি হচ্ছে যে গত রাতের যে ঘটনা, 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে একটি অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়েছে, তো সেই ঘটনাটি আসলে যে গুজবের কথা বললেন বিভিন্ন জায়গা থেকে যে লোক মারা গিয়েছে, এরপরে একটা আন্দোলন যখন হয় দেখা যায় ওখানে অনেকগুলো হঠাৎ আপনি তো সাংবাদিক, এবং অনেকগুলো সংবাদ চলে আসে যেগুলোর আসলে ফ্যাক্ট। জি, এটাই না, সেটাই যে এটা এই গুজবের বেশ কিছুদিন যাবত আপনি দেখবেন যে এই 8ই আগস্টের পর থেকে নানা ধরনের গুজব আমরা শুনতে পাই বিভিন্ন সময়। তো এই গুজবের একটি কারণ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারকে অস্থিতিশীল করবার জন্য, এখানে ফায়দা লুটবার জন্য একটি শ্রেণী তো আছে, পতিত স্বৈরাচার আমরা যাদেরকে বলি, ফ্যাসিবাদী সরকার, তারা কিন্তু বসে নেই। তারা তাদের জায়গা থেকে একটা অংশ তো পালিয়ে গেছে দেশ থেকে, ঠিক আছে, আর বাকি সব তাদের 17 বছরের যে প্রতিষ্ঠিত দোসর, যারা ফ্যাসিবাদের দোসর, তারা কিন্তু এখনো সমাজে লুকিয়ে আছে, তারা এই কাজটি করবে। তো আমরা ধরে নিতে পারি যে কালকে রাতের যে ঘটনাটি ঘটেছে সেখানেও যে তাদের উস্কানি ছিল না এটি কিন্তু বলার সুযোগ নেই, সেই উস্কানিও থাকতে পারে। তো আর যে বিষয়টি নিয়ে আপনি 7 কলেজের বিষয়টি আনলেন, দেখুন এই যে 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলো, এর আগে একটা সময় ঢাকা বিভাগের যতগুলো সরকারি কলেজ ছিল সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল। এরপর সম্ভবত 93-তে এই কলেজগুলোকে তখন আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হলো।
এবং এরপরে চট্টগ্রাম বিভাগগুলো চট্টগ্রাম এভাবে ভাগ করে দেওয়া হলো, করে দেওয়া ছিল। এভাবে ভাগ করে দেয়া ছিল, সেগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসা হলো। একটি সময় এসে এই যে ঢাকার 7টি কলেজ, এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যখন করা হলো, তখন আমরা ধরে নিয়েছিলাম যে এই কলেজের শিক্ষার্থীরা এটাকে স্বাগত জানাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন না, কলেজগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অর্জন করবেন, এটি তো তাদের একটা গৌরবের বিষয়। তাদের, আমার মনে হয় যে এটা খুশি হওয়ার কথা ছিল। বেশ কিছুদিন যাবত আমরা এই কলেজগুলো শিক্ষার্থীদের মধ্যে একটা শিক্ষার সেশন নিয়ে কিছু জটিলতা ছিল, সেটা নিয়ে কিছু আন্দোলন ছিল। এই আন্দোলনটি যৌক্তিকভাবে মেটানো যেত। সেই বিষয়টি নিয়ে কিছু যৌক্তিক দাবি নিয়ে, কিছু সমস্যা নিয়ে এটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়া কতটা যুক্তিসম্পন্ন হলো, এটা আমি আসলে বুঝতে পারলাম না। এখন যে আমরা দেখলাম যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে 7 কলেজের প্রিন্সিপালরা আজকে বসলেন, তাদের বৈঠক করার পরে একটা পর্যায়ে ঘোষণা আসলো যে এই বিশ্ববিদ্যালয়গুলো, এই কলেজগুলোকে, 7টি কলেজকে সম্মানজনকভাবে আলাদা করে দেওয়া হলো। এখন সেই সম্মানটা কি, এই সম্মানটা কি আমি এটা বুঝতে পারলাম না। তারা কি সম্মানিত হলেন এই 7টি কলেজের শিক্ষার্থীরা এবং 7টি কলেজ, এটা আমার বুঝতে খানিকটা কষ্ট হলো। তো এখন ধরে নিলাম তারা এখন এই ঘোষণা দেওয়ার পরেও শিক্ষার্থীরা আবার ঘোষণা করলো তাদের আন্দোলন তারা চালিয়ে যাবে। এখন সেই আন্দোলনটা কি জন্য চলবে? যে তাদেরকে বিশ্ববিদ্যালয় করে দেয়া হোক। এখন সেই বিশ্ববিদ্যালয়টা কাকে বিশ্ববিদ্যালয়, কোনটা বিশ্ববিদ্যালয় ঘোষণা করবে? এখানে 7টা কলেজ আছে। স্বতন্ত্রভাবে দেখেছি তিতুমির বিশ্ববিদ্যালয় চায়, রেলগেটে আটকে দিল, অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয় চায়। মানে এখন এটা মানে একটু খেলো হয়ে গেল আমার কাছে মনে হয়, বিষয়টা একটু হালকা হয়ে গেল। আপনি দেখেন যে এই যে একটি কথা ঢালি ভাই বলেছেন যে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এদেশে যে মানুষের মধ্যে যে অপ্রাপ্তি ছিল, কথা বলার অধিকার ছিল না, তাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, বাকস্বাধীনতা ছিল না, বিভিন্নভাবে তারা অপ্রাপ্তিতে ছিল। তো এখন একটি অন্তর্বর্তী সরকার আসার পরে এদেশে যারা বিভিন্নভাবে বঞ্চিত ছিল, তারা ধরে নিল যে এই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবিগুলো আদায় করে নেব। এখন একটি সরকার প্রতিষ্ঠিত হলো 8 আগস্ট একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে। তাদের কাছে এখন, তারা এখনো বুঝতেই পারলো না যে সরকারটা কি, যারা সরকার চালাচ্ছেন। বুঝে ওঠার আগেই আমাদের সব দাবি দাওয়া একসাথে হামলে পড়লো। শুরু থেকে দেখছি অনেকগুলো দাবি, আনসার থেকে শুরু করে যদি আপনি বলেন। সেটাই, এটা আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হওয়ার কারণে আমার প্রতিদিন প্রেস ক্লাবে যেতে হয়। প্রেস ক্লাবে এমন কোনো দিন নাই যে তার সামনে মানববন্ধন, সভা সমাবেশ, বিক্ষোভ, ভিতরে যে কয়টি হলরুম আছে প্রত্যেকটি হলরুম সকাল এবং বিকালে প্যাকড আপ থাকে। মানে কোনোদিনই সহজে ঢোকা যায় না প্রেস ক্লাবে, এরকম একটা অবস্থা। মানে যার যত দাবি আছে সব দাবি এখানে পেশ করতে হবে, তাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। এটা কি এরকম যে এটা আমাদের সরকার, তার কাছে আমাদের দাবি পেশ করতে পারি বা আগে পারিনি, এরকমও তো এটা আমরা পজিটিভলি দেখতে পারি। এটা হ্যাঁ, এটা পজিটিভলি দেখতে পারি, কিন্তু যারা এই দাবিগুলো করছেন তাদের একটা যৌক্তিক জায়গা থেকে এই দাবিগুলো করতে হবে, যে এই একটু সময় তো দিতে হবে এদেরকে এই সরকারে কি সব দাবি আদায় করতে পারবেন কিনা, সব চাহিদা আমাদের পূরণ করতে পারবেন কিনা, নাকি নির্বাচিত সরকার আসবে সেটাও তো বিবেচনায় রাখতে হবে। তো এই জন্য আমার মনে হয় যে আমরা যারা দাবি করি, যেই সংগঠনগুলো আছেন যারা এখানে, তারা তাদের যৌক্তিক দাবি করবেন। আবার এই বিষয়টাও মাথায় রাখতে হবে যারা প্রশাসন পরিচালনা করছেন, যে এর পিছনে ষড়যন্ত্র কাজ করছে কিনা। এর পিছনে যেহেতু পালিয়ে যাওয়া স্বৈরাচার তো বসে নেই, তারা তাদের কাজ করতেছে, সুতরাং সেই বিষয়টি মাথায় রাখবো। আমি একজন ছাত্র প্রতিনিধি বা বলতে গেলে তরুণ আর কি, যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক কমিটি। আপনারা কাজ করছেন দীর্ঘদিন থেকে, আপনাদের কাজ দৃশ্যমানও আছে, আপনারা আছেন সব জায়গায়। কিন্তু এইটাকে কিভাবে দেখছেন আপনি? খুব বেশি দিন হয়নি, ছাত্রত্ব হয়তো শেষ হয়েছে, কিন্তু আসলে 7 কলেজ মানে ছাত্রদের মধ্যে যে এই যে সংঘাত, এটি আসলে কি মানে একটা 5ই আগস্টের পরে ছাত্ররা যখন একটা সরকারকে বা একটা পতন করলো, তারপরে আবার ছাত্ররা এটা একটা মানে আপনার কাছে কেমন দৃষ্টিকটু মনে হচ্ছে না? ঢাকা কলেজ, সিটি কলেজ মারামারি, মোল্লা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, আমরা দেখেছি সেগুলো আগে। মানে এটা এই সরকারের সময় মানে দেশকে আসলে ছাত্রদের ভেতরে এইটাতে আমি যেটা দেখলাম এই পর্যন্ত, আপনারা এবং বৈষম্য বিরোধী সংগঠন যারা রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র, তারা বলার চেষ্টা করছেন যে এটা অন্য কারো ইন্ধন, কিন্তু তারা কারা?
আচ্ছা, প্রথমত হচ্ছে একটু সংশোধনী করি, আসলে ছাত্র প্রতিনিধি না, জাতীয় নাগরিক কমিটি জি, স্বতন্ত্র আমি রাজনৈতিক দুঃখিত, প্ল্যাটফর্ম। ছাত্র প্রতিনিধি আপনি খুব বেশি দিন হয়নি যে হয়তো সেটিও 4 বছর তরুণ, হ্যাঁ ছাত্র তরুণ তো ওই শেষ জন্য- হয়েছে, সেটিও 4 বছর। আপনি তরুণ প্রজন্মের নেতৃত্ব বলতে পারেন, এবং হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব মেনে নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা হ্যাঁ, করার নিশ্চয়ই। জন্য ধাবিত হচ্ছি। আচ্ছা, তো যে জায়গায় প্রশ্নটি ছিল, প্রশ্নটি হচ্ছে দেখেন, ছাত্রদের মধ্যে ছাত্রদের দ্বন্দ্ব ব্যাপারটা, মানে পার্সপেক্টিভটা এইভাবে কাজ করে না। মূল পার্সপেক্টিভের জায়গাটা হচ্ছে যে আজকে আপনি যদি গতকালকে রাতের ঘটনা দেখেন, কিংবা হচ্ছে এর আগের যে ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলো দেখেন, আপনি বলেন যে সিটি কলেজ ঢাকা কলেজ সংঘর্ষ কি মানে হুট করে হচ্ছে না। সিটি কলেজ ঢাকা কলেজের মধ্যে মারামারি এটা অনেক পুরনো ঘটনা, এবার অনেক বিস্তৃত আকার ধারণ করেছে, বড় হয়েছে, অনেক বড় আকার ধারণ করেছিল। 7 কলেজের দাবির যে গ্রাউন্ডটি, সেটি অনেক পুরনো দাবি, এবং 7 কলেজের ছাত্ররা এর আগে বহুবার সড়ক অবরোধ করেছে, বহুবার রেলপথ অবরোধ করেছে, রেলপথ অবরোধ করেছে। শুধু যে 5ই আগস্টের পরে তা না। তার মানে হচ্ছে দ্বন্দ্বটা ছাত্র ভার্সেস ছাত্র না, দ্বন্দ্বটাকে ছাত্র ভার্সেস ছাত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কারণ আজকে যখন হচ্ছে ছাত্র এবং তরুণরা একটি সফল ছাত্র জনতার অভ্যুত্থান সফল করার পরে তারা যখন হচ্ছে আর পড়ার টেবিলে ফিরে না গিয়ে তারা রাজনীতি মাঠে থেকে গেল, এটি হচ্ছে অনেকের জন্য অশনি সংকেত। কাদের জন্য অশনি সংকেত? স্পষ্টত প্রথমত হচ্ছে যে পতিত ফ্যাসিস্ট, তাদের জন্য তো এটি অশনি সংকেতই, একদম স্পষ্টত। এবং দ্বিতীয়ত হচ্ছে তরুণ নেতৃত্ব যে নতুন রাজনীতির কথা বলছে, এই তরুণ নেতৃত্বকে এবং নতুন রাজনীতিকে যারা ভয় পায়, সেটি কোনো পার্টিকুলার পার্টি না, কিন্তু আপনার অনেকগুলো স্টেকের অনেকগুলা অংশীদারের মধ্যে জড়িত, যারা হচ্ছে এই নিউ পলিটিক্স এবং হচ্ছে তরুণ নেতৃত্ব এই জায়গাটিকে ভয় পাচ্ছে, এবং যারা মনে করছে যে এর উত্থান বাংলাদেশের যে হচ্ছে 52 বছরে যে আমরা বলি যে ফ্যাসিজমের যে সিস্টেমটি বিল্ড আপ হয়েছে, এই সিস্টেমকে হুমকির মুখে ফেলবে এবং এই সিস্টেমকে চ্যালেঞ্জ জানাবে, তারা সকলে সম্মিলিতভাবে এর মধ্যে সম্পৃক্ত, যে যার জায়গা থেকে কাজ করছে। তার মানে আপনি একটু গত রাতের ঘটনা, ছাত্রের সাথে ছাত্র লাগিয়ে দেওয়া হচ্ছে, তারা কারা? আমি একটু গত রাতের ঘটনার বিশ্লেষণটা আপনাকে বলি। আপনি গত রাতের যে গুজবের কথা বললেন, প্রত্যেকটা গুজব আপনি যদি দেখেন ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেজগুলো থেকে, ফেসবুক পেজগুলো থেকে, সোশ্যাল মিডিয়াগুলো থেকে প্রচার করা হয়েছে, এবং আপনি সেখানে দেখবেন যে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ সংশ্লিষ্ট বিভিন্ন আইডি থেকে ওইখানে লাইভ করা হয়েছে। তার মানে পতিত ফেসিস্টের সাথে যারা সংযুক্ত তারা সেখানে উপস্থিত ছিলেন। এবার আপনি যদি ঘটনার ভিন্ন ডাইমেনশন আসেন, ভিন্ন ডাইমেনশন হচ্ছে যখন হচ্ছে হাসনাত দুটি পক্ষকে নিবৃত্ত করতে গেল, যেটাকে হচ্ছে রাতে হচ্ছে যারা সেখানে দূরধ্বনি দেওয়ার চেষ্টা করলো হাসনাতকে, এবং যারা হচ্ছে সেখানে হাসনাতকে অপমানিত করার চেষ্টা করলো, সেই ভিডিও ফুটেজগুলো নিয়ে আজকে সকালের আপনি পত্রিকার রিপোর্ট দেখেন, তারাও কিন্তু হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পদধারী নেতা। তার মানে বৃহৎ দল বলতে আপনার কি বলতে, বৃহত্তর জাতীয় বৃহত্তর ঐক্যের সাথে আমি নাম মেনশন না করি, আপনি পত্রিকা পড়লে আপনি দেখবেন যে তারা কোন রাজনৈতিক দলে বা কোন ছাত্র সংগঠনের নেতা। তো আপনি যদি দেখেন যে একটি জায়গায় কিন্তু সুতা এসে মিলে যাচ্ছে, অর্থাৎ কেউ হচ্ছে গুজব প্রচার করে এই ছাত্রদেরকে আরও বেশি মারমুখী করার চেষ্টা করছে, আবার কেউ হচ্ছে যে এই ছাত্রদের যে মারমুখী প্রচেষ্টা সেটাকে যারা প্রশমন করতে যাচ্ছে তাদেরকে কিন্তু দূরধ্বনির মাধ্যমে নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই যে একটা এনার্কি তৈরি করার চেষ্টা, এনার্কি তৈরি করার চেষ্টা করে হচ্ছে দুইটা ক্ষতি করা হয়। প্রথমত হচ্ছে যে ছাত্রদের যে ন্যায্য দাবি, 7 কলেজের যে দাবি, তাদের যে পৃথকীকরণ সম্পূর্ণ ন্যায্য একটি দাবি, তাদেরকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যেভাবে অপমান করেছেন, এটি একটা ছাত্র হিসেবে তার জন্য অপমানজনক। কিন্তু আপনি দেখেন কেন ছাত্রকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি পর্যন্ত যেতে হলো? ওই কলেজগুলোর অধ্যক্ষদেরই তো দায়িত্ব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে এটি সমাধান কিভাবে করা যায় সেই ধরনের প্রচেষ্টা গ্রহণ করার, আমরা দেখতে পাইনি। আপনি যদি এর আগে হচ্ছে সোহরাওয়ার্দী কলেজ, মোল্লা কলেজে মারামারি দেখেন, সেখানে আপনার সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষর একটি ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে, তিনি ছাত্রদেরকে এই ধরনের কার্যক্রমের জন্য হচ্ছে বারবার উদ্বুদ্ধ করছেন, অথচ এখানে উচিত ছিল দুইটি কলেজের অধ্যক্ষদের বসে এই জিনিসটি সমাধানের চেষ্টা করা। এই যে 7 কলেজের দাবি কিংবা হচ্ছে অন্যান্যদের যে ছাত্র এবং ছাত্রদের সাথে মানে যে দাবির জায়গাগুলো তো অন্যের জন্য, তাহলে এই যে ছাত্র ভার্সেস ছাত্র যে মুখোমুখি করে দেওয়া হচ্ছে, যদি গতকালকে বিকালেই 7 কলেজের অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি তারা যদি মিটিংটা করে ফেলতেন, তাহলে সন্ধ্যার পরে গিয়ে কি তাদেরকে সায়েন্স ল্যাব অবরোধ করতে হয়? সায়েন্স ল্যাব অবরোধ করার পর কি তাদেরকে হচ্ছে প্রভিসির কাছে হচ্ছে প্রভিসির বাসভবনের দিকে যেতে হয়? যদি তারা রাতের বেলা প্রভিসির বাসভবনের দিকে না যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কি রাস্তায় এসে দাঁড়াতে হয়? মানে এই যে পুরো সিনারিও ক্রিয়েট করা, এই সিনারিও ক্রিয়েট করার দিকে, এই এনার্কি তৈরি করার দিকে আমরা দেখছি অনেকগুলো পক্ষের ঐক্যমত রয়েছে, এবং যেটাকে আমরা বলছি যে এই ঐক্যমতটা হচ্ছে মূলত তরুণ নেতৃত্ব সেটিকে রুখে দেওয়ার চেষ্টা করা, কিংবা হচ্ছে কোনো একটা সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা। ব্যাপার হচ্ছে যে আপনি এই সরকারের কাছে অনেক কিছু চাইতেই পারেন, শুধু এই সরকার কেন, আপনি সকল সরকারের কাছে চাইতে পারেন। ব্যাপারটা হচ্ছে চাওয়াটা 15 বছর অফ ছিল, তো এই কারণে হচ্ছে এখন এটা বার্স্ট আউট হয়ে, মানে এটা হচ্ছে এখন ব্যাপক আকারে ছড়িয়ে গেছে।
মানুষের আবার একটা ভয়ের জায়গা আছে। ভয়ের জায়গা হচ্ছে তারা মনে করে যে যেহেতু এই সরকার সংস্কারের কথা বলে, যেহেতু তারা রিফরমেশনের কথা বলে, তার মানে হচ্ছে এদের দ্বারা হচ্ছে একটা রিফর্ম করা পসিবল। হয়তো আমাদের যে পলিসি লেভেলে যে দুর্বলতাগুলো আছে যার কারণে আমরা ভুক্তভোগী, সেই পলিসি লেভেলে হয়তো রিফরমেশনটা দরকার, যেটা হয়তো নেক্সট পলিটিক্যাল পার্টি লেড কোনো গভর্নমেন্ট যদি আসে তারা হয়তো সেই রিফরমেশনটার দিকে যাবে না, বরং তার হচ্ছে মানে যেটা পপুলিস্ট চিন্তা ভাবনা কিংবা হচ্ছে এই গণ্য না করা। আমরা অতীতের রাজনীতিতে যেটা দেখেছি যে আজকে হচ্ছে প্রাথমিক শিক্ষকরা আন্দোলন করছে, এদের ভোট কয়টা, এদের স্টেক কতটুকু পাওয়ারে, যদি এদের ভোট বেশি না থাকে, যদি এদের পাওয়ার স্টেক বেশি না থাকে, তাহলে এদের দাবিগুলোকে কাউন্ট না করা, এই ধরনের একটা ভয়ও গোষ্ঠীগুলো অনেক হিসেব নিকেশ করে যারা গুরুত্বপূর্ণ এটা ভোটের ম্যাটার করবে, এইসব ক্যালকুলেশন থাকে। পলিটিক্যাল পার্টি লেড গভর্নমেন্টগুলো এই ধরনের ক্যালকুলেশন করে। তো এই জায়গা থেকেও তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে, তাই তারা মনে করে যে এখনই যতটুকু পলিসিতে রিফরমেশন যদি আমরা করে নিতে পারি এটা হয়তো আমাদের বেটারমেন্ট। তো এইখানে দেখা যায় তাদের বেটারমেন্টের জন্য তাদের যে হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে অনেক হচ্ছে ক্যাশ করার পর হচ্ছে এই ধরনের সিচুয়েশনগুলো তৈরি করা হয়। আপনি যদি দেখেন যে এই যে এফতাদিও হচ্ছে শিক্ষকদের উপর যে হামলাটা হলো, পুলিশের এই ধরনের নেককারজনক হামলা কখনোই মেনে নেওয়া যায় না। আজকে আপনি বলেন যে 5ই আগস্টের পূর্ববর্তী সময় এত রক্তের পরও আমরা পুলিশের আচরণে কোনো পরিবর্তন দেখি নাই। এই কারণে আমরা বলছি যে রিফরমেশন ছাড়া যে পুলিশকে ব্রিটিশ আইনে তৈরি করা হয়েছে আপনার যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে নিপীড়ন করার জন্য, সেই আইনের উপর ভিত্তি করে দাঁড়ানো কোনো যদি সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলি, কোনো প্রতিষ্ঠানের কথা বলি, তার দ্বারা আপনি কখনো বন্ধু হতে পারবেন না। আপনি যতবারই বলেন পুলিশ জনগণের বন্ধু, আপনি যতবারই পুলিশের পোশাকের কালার চেঞ্জ করেন, এই ব্রিটিশের যে তৈরি করা আইন, এই আইনের উপর তৈরি করা যে পুলিশ, এবং বিগত 50 বছর ধরে পুলিশকে যেভাবে পলিটিক্যাল পার্টিগুলো হচ্ছে ক্যাশ করেছে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে, এই পুলিশ থেকে আপনি রিফরমেশন ছাড়া বেটার কোনো কিছু পাবেন না। আবার দেখেন এই যে এফতাদীয় শিক্ষকরা হচ্ছে আপনার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে গেলেন। প্রধান উপদেষ্টা তো হচ্ছে চিফ এক্সিকিউটিভ পাওয়ার এখন এই স্টেটের। আপনি দেখেন ছাত্ররা কত রক্ত বহানোর পরে তারা হচ্ছে 5ই আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করে। তার মানে হচ্ছে এই ধরনের কর্মসূচি কিন্তু হচ্ছে আপনার কর্মসূচি একেবারে শেষ ধাপ এবং চূড়ান্ত ধাপ, যেখানে আপনি ডু অর ডাই ম্যাচ খেলবেন। তার মানে হচ্ছে এই যে আন্দোলনের যে প্রক্রিয়া, মানে আমি এখানে 5ই আগস্টের আগেও তো আগের ঘটনাগুলো তো ইতিমধ্যে প্রায় 1000 খানেক মানুষের, এই 1000 খানেক লাশ পড়ার পরে হচ্ছে ছাত্ররা বাধ্য হয় এই ধরনের একটা কর্মসূচি ঘোষণা করা। এক দফাও কিন্তু আসে 3 তারিখে, 4 তারিখেও কিন্তু আপনার গণভবন ঘেরাও কর্মসূচি আমরা জানি। ঠিক আছে, তার মানে হচ্ছে এই ধরনের কর্মসূচি হচ্ছে এক কঠোরতম কর্মসূচি, একেবারে লাস্ট স্টেজ। তো আমি এখানে আন্দোলনের প্রক্রিয়া সবক দিতে বসিনি, বাট আমাদের সবাইকে কনসার্ন হতে হবে এই কারণে যে এখান থেকে কিন্তু ফায়দাগুলো নিচ্ছে কারা। না, এটাই হচ্ছে ম্যাটার, যে বারবার ছাত্রদের মধ্যে সংঘাত, তো আসলে সবসময় সংঘাতের তো প্রয়োজন পড়ে না, সংঘাতের কখনোই প্রয়োজন পড়ে না। হয়তো অনেক ক্ষেত্রে আন্দোলন করতে হয়, বিপ্লব করতে হয়, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু মানে প্রত্যেকটা ইস্যুতে যদি শিক্ষার্থীরা এই ধরনের দাঁড় করালে মানে আমাদের ছাত্র সমাজের যেমন ক্ষতি, সেটাই তো বলছেন আপনি, যে এবং একটা দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে আমরা পড়বো, নিশ্চয়ই দীর্ঘমেয়াদী রাষ্ট্র ক্ষতির মুখে। জি, আমরা এবার একটু জনাব ঢালির কাছে আসি। বর্তমান রাজনীতির আমি একটি খবর একটু জানাতে চাই যে কিছুটা দেরিতে হলেও বছরের হয়তো 26 দিন শেষ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে, প্রধান উপদেষ্টা। পাশাপাশি আরও একটি খবর যদি বলি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বৈঠক করেছেন অর্থাৎ চরমোনাই পীরের সাথে, এবং এর যদি একটা রেস্ট টানি তাহলে আপনি দেখবেন যে 1 সপ্তাহ আগে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিক তিনিও কিন্তু দেখা করেছেন। চরমোনাই পীরের কাছে যাওয়াটার বিষয়ে আমরা ইতিমধ্যে জানি যে জামাত হয়তো গিয়েছে যে একটি ইসলামিক জোট তৈরি করে, ইসলামিক রাজনৈতিক দলগুলোর একটি জোট। সেক্ষেত্রে আমরা আজকে দেখলাম বিএনপি মহাসচিব গেলেন, একটি বর্তমানে বলা যায় যে একটি বড় দলের বা মোটামুটি বর্তমান প্রধান দলের একজন মহাসচিব। এইখানে রাজনীতির পালা বদলে বা রাজনৈতিক কোনো ইঙ্গিত বদলের অথবা দৃশ্যত রাজনীতির পেছনের কোনো রাজনীতি হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে বিএনপি তো গোপন রাজনৈতিক দল না, নিশ্চয়ই নয়। বিএনপি প্রকাশ্য একটি রাজনৈতিক দল, গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল। তো গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে আপনারা জানেন আমরা তো এই সরকারের কাছে নির্বাচন দাবি করে আসছি, এবং এর কারণেই কিন্তু এই সরকার গঠিত হয়েছে অতীতের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। তো এরপরে সামনের দিকে
সংস্কার, যৌক্তিক সংস্কারের কথা আমরা বলেছি। যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচনের কথা আমরা বলেছি এবং এই সরকারকে সময় দেওয়ার কথা বলেছে। আমরাই প্রথম বলেছি এবং আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন আপনি কিছুদিন আগেও সেটি বলেছে। উনি স্পষ্ট করে বলে দিয়েছেন। তো কাজেই এখানে আর আমরা একটি রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা, তো এটা সবসময় এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা এর আগে খেলাফত মজলিসের সাথে আমাদের আলোচনা আপনাদের তো এমনি হয়েছে, যুগপৎ আন্দোলন রয়েছে বেশ কিছু দলের সাথে, হ্যাঁ, সেটা যুগপৎ। গুলশানে এবং হচ্ছে বৈঠক অনেকে প্রায় আমাদের প্রায়। তো আর ওইভাবে এখন 20 দলীয় জোট ওইভাবে নাই, কিন্তু 20 দলীয় জোটে যারা ছিলেন তাদের সাথে আলোচনা বা এর বাইরেও যারা আছেন তাদের সাথে আলোচনা, এই যে সামনে নির্বাচন সেটা নিয়েও আলোচনা, সরকারের সংস্কার নিয়েও আলোচনা। সেই অর্থে বলছিলাম যে বিএনপি তো প্রকাশ্য দল নিশ্চয়ই, কিন্তু প্রকাশ্যে যে রাজনীতিগুলো আসে তার পেছনে আমি সেটা বলেছি, আপনার ওই প্রকাশ্য অর্থে বলেছি। রাজনীতি বলে যে আজকে দেখেন 10 দফা রাজনীতির দিয়েছে। নানান ছক থাকে, এই যে ইয়ের সাথে কিন্তু 10 দফা দিয়েছে, এটা গোপন কিছু না। ঐক্যমত হয়েছে। ঐক্যমত হয়েছে বিভিন্ন না, প্রশ্নে ঐক্যমত আমরা দেখি যে হয়েছে। দলে টানার বা দলে ভেড়া, যেমন না। জামাতের নেতাদের সাথে অধুনা বিএনপি নেতাদের বক্তব্যের কিন্তু এক ধরনের পার্থক্য, দ্বিমত থাকতেই থাকবে পারে। রাজনীতিতে। না, দেখেন এটা কিন্তু জামাত একসময় বিএনপির সাথে ছিল, একটা জোট ছিল। থাকতেই পারে, কিন্তু এক দল তো না, নিশ্চয়ই নয়। দুইটা ভিন্ন দল, দুইটা ভিন্ন আদর্শ। জামাতের মতাদর্শ আদর্শ এক, বিএনপির আদর্শ এক। তো সেই ক্ষেত্রে তো বিরোধ আমাদের আছেই, এটা তো মতাদর্শের মতাদর্শের। এবং আমাদের রাজনৈতিক যখন প্রয়োজন দেখা দেয়, জাতীয় প্রয়োজন দেখা দেয়, আমরা রাজনৈতিক ঐক্য গড়ে তুলি। নিশ্চয়ই। সেই রাজনৈতিক ঐক্যের কারণে জামাতের সাথেও আমাদের ঐক্য হয়েছে। তারপরে এই যে 20 দল হয়েছে, তারপরে এর বাইরেও দেখা গেছে যে এই মানে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে অনেক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে। তা আমরা কিন্তু একটা আগেও আমরা ঘোষণা দিয়েছি, এটা কিন্তু অঘোষিত নয়। না, নিশ্চয়ই অঘোষিত নয়, কিন্তু এই বিষয়টা একটু কৌতূহল তো জাগিয়েছে যে এর আগে আমরা দেখেছি চরমোনায়ের পীরের দল, আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় কিন্তু নির্বাচনে, বিশেষ করে আপনি বরিশালে যে মেয়র নির্বাচন, অনেকগুলো ইস্যু রয়েছে। তা এবং ওই অর্থে সেই দলটির সাথে বিএনপিকে আমরা এর আগে খুব একটা দেখিনি, বা জামাতকে তো নয়ই, জামাত তখন খুব একটা দৃশ্যমানও ছিল না। ওইটা মানে একটা ভিন্ন প্রেক্ষাপট, এখন একটা ভিন্ন প্রেক্ষাপট। এই ভিন্ন প্রেক্ষাপটে মানে এখন হইলো একটা গণতান্ত্রিক অগ্রযাত্রার সময়, হ্যাঁ, আর তখন ছিল একটা স্বৈরাচারকে হটানোর সময়। এই গণতান্ত্রিক অগ্রযাত্রার সময় আমাদের সকল দলকেই আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি আমাদের সাথে আলোচনা, আমাদের কমিটি করা আছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আলোচনা হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা এই দলের সাথে আলোচনা শেষ না। হেফাজতে ইসলামের সাথে আলোচনা এই কিছুদিন আগেই হয়েছে। এর ভিতরে কিন্তু 3 বছর হেফাজতে ইসলাম কিন্তু আমাদের 20 দল থেকে বেরিয়ে গেছিল, আমাদের সাথে 3 বছর। হ্যাঁ, খেলাফত মজলিসের একটা অংশ, খেলাফত মজলিসের একটা অংশ বেরিয়ে গেছিল, হেফাজত না, খেলাফত মজলিসের অংশ। তো এর সাথে তো কিছুদিন আগেও আমাদের আলোচনা শুরু হয়েছে। তাহলে এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আবার এখানে আরেকটা জিনিসও আছে যে বাংলাদেশে ইসলামিক দলগুলো, হ্যাঁ, ইসলামিক দলগুলোকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সবাই দলে টানার চেষ্টা করেছে। ইভেন আওয়ামী লীগকে আপনি দেখেছেন যে আওয়ামী লীগ কিভাবে আওয়ামী লীগও টানার চেষ্টা করেছে, সেটা আমরা দেখেছি। কিভাবে জামায়াতকে মানে তাদের ঘোষিত নীতির বিরুদ্ধে গিয়েও, তাদের তো ঘোষিত নীতি, এটা এই ঘোষিত নীতির বিরুদ্ধে গিয়েও করেছে। অর্থাৎ এই ইসলামী দলগুলোর প্রয়োজনীয়তা কেউ আমরা অস্বীকার করি না, যেহেতু আমরা একটা বহুত্ববাদী সমাজে বাস করার চেষ্টা করি। গণতন্ত্রের মূল কথাই হচ্ছে বহুত্ববাদ। তো সে কারণে আমরা বহুমুখী দলগুলোর সাথে আমরা কথা বলবো, আরো কথা হলো। জামাতের সাথে তো আমাদের ঐক্য ছিল এক সময়, মানে আপনারা তো ঐক্য ভেঙে নাই। আপনাদের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র বলছেন, এখন আপনারা বহুদলীয় মতের সাথে, মানে এই অর্থে বলছেন কি? হ্যাঁ, আমাদের দেখেন 31 দফা
তারপরে এর আগে যে 62 দফা যে ইয়ের কাছে সংস্কার কমিশনের কাছে দিছে, প্রত্যেকটা জায়গায় দেখেন আমরা কিন্তু এই গণতান্ত্রিক অভিযাত্রাকে শক্তিশালী করার জন্য বিএনপি একটা বলিষ্ঠ ভূমিকা রাখছে। সেই অংশ হিসাবে কিন্তু এই আলোচনা পৃথিবীতে দেখেন। কিন্তু জামাত যাওয়ার পরে বিএনপি গেল, এতে কি কোনো, আমি এই অর্থে জানতে চাচ্ছি যে দলে টানার বা ভোটের রাজনীতিতে কোনো, এটা কোনো কম্পিটিশন না। এটা আমাদের ক্ষেত্রে কিন্তু জামাতের আগে তো আমরা ওই যে মজলিসের সাথে আলোচনা করছি, এটা তো একটা ইসলামিক দল। তা আমাদের এটা সেই প্রক্রিয়ার অংশ, বহুমত পথের সাথে আলোচনা করতে আলোচনা করা, সেটা সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা ওখানে গিয়েছি। বিচ্ছিন্ন কিছু নয়, এটা বিচ্ছিন্ন কিছু না, বিচ্ছিন্ন কোনো যে হঠাৎ করে গেছে নো। কিন্তু অনেকে মনে করে জামাত যাওয়ার পরে গেছে। এটা মনে করতেই পারে, রাজনৈতিক অঙ্গনে কোইন্সিডেন্স থাকে, সবকিছু থাকে, এই মনে করাটা অস্বাভাবিক কিছু না। এতে দোষের কিছু এটা না, তাই তো? এটা দোষেরও কিছু না। কেউ যদি এটা মনে করে থাকে, এটা দোষেরও কিছু না, আবার অস্বাভাবিকও কিছু না। আবার এটাকে আপনি ভিন্ন ক্যাপিটালাইজ করারও সুযোগ নেই। কাজে বিএনপি যা করছে অত্যন্ত জেনে শুনে বিজ্ঞচিতভাবে গণতান্ত্রিক যে অভিযাত্রাটা, অর্থাৎ একটা গণ অভ্যুত্থান, একটা পরিবর্তনের পরে দ্রুত একটি নির্বাচিত সরকারকে মানে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার জন্য এই প্রক্রিয়াগুলো বিএনপি করছে। কারণ আজকে যারা আছে তারা কিন্তু বিএনপি সমর্থিত সরকার, এটা অসমর্থিত নয়। কিন্তু সমালোচনাও করছেন যে 6 মাসের মধ্যে, আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চাইলেন যারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা তো চাইতেই পারি। সংস্কারও তো আমাদের সাথে তাদের বিভিন্ন প্রশ্নে একমত দ্বিমত থাকবেই। সরকার একটা দেশে থাকলে তার সাথে সব একটা যৌক্তিক সময় দিতে চান, কিন্তু সেটা কত সময়, সেটা যেমন আপনারা বলছেন না, তারাও বলছে না কবে নির্বাচন বা অনেকে বলতে চায় যে সংস্কার শেষ হইলে নির্বাচন। আরে বাবা, কেমন সংস্কার পর্যন্ত তো আমরা আদিম যুগে ছিলাম গুহায়, এই গুহায় থাকতে থাকতে সংস্কার হইতে হইতে আজকে ডিজিটাল যুগে আসছে। তারপরে কি সংস্কার বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। এটা তো একটা কিয়ামত পর্যন্ত চলবে, আপনাদের নেতারা বেশিরভাগ বলে থাকে। এটা একটা চলমান প্রক্রিয়া, এটা একটা চলমান প্রক্রিয়া। কিন্তু আমাদের এখন বাস্তবতাটাকে দেখতে হবে। মানে জনগণের রায়, জনগণের একটা আন্দোলনের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে একটি মানে বাংলাদেশের মানে স্বৈরাচারের মানে এটা কি বলবো আমি, নিউ ক্লাসিক্যাল মানে অ্যানার্কিজম, এটা নিউ ক্লাসিক্যাল অ্যানার্কিজম একটা বাংলাদেশের চাইপা বসছিল, সেটাকে সরায় একটা সরকার আসছে। এখন যেই সরকার আসছে তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তারা তো পার্মানেন্ট না, তারা তো নির্বাচন করবে না, তারা নির্বাচন করতে সহায়তা করবে। তো সেই কাজটা যাতে তারা দ্রুত করতে পারে সেইটার ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি। সেই সহযোগিতাটাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা, এটা কিন্তু এটাকে ভিন্নভাবে নেওয়া, সহযোগিতার জন্য সমালোচনা, তাই তো? অবশ্যই তারা দ্রুত নির্বাচনটাকে যাতে আপনার আসতে বক্তব্য পারে। পরিষ্কার। আজকে দেশের যে অবস্থা, এই যে আমরা একটু আগে আলোচনা যেগুলো করলাম, এগুলো তারপরে বিশৃঙ্খলার, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে যদি একেবারেই কন্ট্রোলে নিয়ে আসতে হয় তাহলে একটা পলিটিক্যাল নির্বাচিত সরকার অতি দ্রুত দেশের দরকার। জি, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব শহীদুল ইসলাম, শুনছিলেন জামাত যাওয়ার পরে বিএনপি যে বক্তব্যটি তিনি বলছেন, এটা কি ভোটের রাজনীতিতে আপনার কাছে কি মনে হয় বিশ্লেষণে, যে ভোটের রাজনীতিতে আমরা সাধারণত ইসলামিক দলগুলোকে টানার, যখন আমরা দেখলাম যে জামাত বিভিন্ন দল, ইসলামিক দলগুলোকে নিয়ে একটা মোর্চা করার কথাও আমরা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যমে, পরবর্তীতে জামাত নেতা গেলেন, প্রধান গেলেন, আমির গেলেন, এখন বিএনপি মহাসচিব গেলেন, কিভাবে দেখছেন? এবং যদি একটু ওনাদেরকে যুক্ত করি, তাহলে ওনারাও একটি দল করতে চান এবং একটি যেটাকে কিংস পার্টি অভিহিত করা হচ্ছে, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? জি না, আমি যে বিষয়টি আনলেন সেটি হচ্ছে যে জামাত ইসলামের আমির বোধহয় সম্ভবত 21 জানুয়ারি তিনি চরমনাইতে গিয়েছিলেন। আমি এটা জানার চেষ্টা করেছিলাম যে ওনার বরিশাল একটি সফর ছিল, তিনি সৌজন্য সাক্ষাতের জন্যই তিনি চরমনাইতে গিয়েছেন। এর আগে উনি শর্ষিনাতে গিয়েছিলেন বোধহয়, এটা আপনারা দেখেছেন, বিভিন্ন মিডিয়াতে এসেছে। তো 22 তারিখে সম্ভবত বিএনপির একটা নজরুল ইসলাম খানের নেতৃত্বে
খেলাফত মজলিসের সাথে একটা মিটিং বৈঠক হয়েছে হয়েছে। এবং আজকে মহাসচিবের নেতৃত্বে বোধহয় চরমনের সাথে একটা দুজন গিয়েছেন, জি। মিটিং হলো। তো সেখানে প্রায় 10 দফা দাবির কথা শুনেছি, ঐক্যমত হয়েছে। 10 দফার একটা বিষয়ে তারা প্রস্তাবনার মধ্যে ঐক্যমত হয়েছে, দুই দল। ঐক্যমত হয়েছেন। তো এই বিষয়টি আমরা যদি একটু খানিকটা ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে যাই তাহলে বিষয়টা আমার কাছে মনে হয় যে একটু পরিষ্কার হবে। কেউ হয়তো নিশ্চয়ই। যদি কেউ মনে হয়তো অন্যভাবে নিতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে এরকম, এটাকে আমি নেতিবাচকভাবে দেখি, নেতিবাচকভাবে দেখতে ইতিবাচক, চাই, রাজনীতিতে এটা ইতিবাচকভাবে হয়েই দেখতে চাই। তারা রাজনৈতিকভাবে নিশ্চয়ই ইতিবাচক। একটা দলের সাথে আরেকটা দলের সাক্ষাৎ বৈঠক হবে, হবে, বৈঠক হবে, কথা হবে। এটি যদি এইভাবে না হয়ে, বিএনপি বাংলাদেশের একটি বড় দল, তারা বিগত 3টি সরকার পরিচালনা করেছে দেশে। তো সেক্ষেত্রে এই জুলাই বিপ্লবের পরে যদি বিএনপি এই কাজটি করত যে সব রাজনৈতিক দলগুলো নিয়ে একটি জাতীয় ঐক্যের ডাক দিতেন, সেখানে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন যে এখন বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে কী বেশি প্রয়োজন। এই ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পরে একটি বাংলাদেশ, অনেকে বলে যে এদেশের টাকা লুটপাট করে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, এদেশের পুলিশ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, এদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে গেছে। তো বলতে গেলে একটি রাষ্ট্রের যেই স্তম্ভগুলো উপরে দাঁড়িয়ে থাকে সবগুলো ধ্বংস করেছে। তখন একটি জাতীয় ঐক্যর মধ্য দিয়ে যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য একটি ডাক দিতেন, তাহলে এটি আমার কাছে মনে হয় যে আরো বেশি কার্যকর হতো। এটাকে আমি ইতিবাচকভাবে দেখি। 31 দফায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা বা যুগপৎ সেটা আন্দোলন। তো, এটা যে 31 দফা দিয়েছে, তারা জাতীয় সরকার গঠনের কথা বলেছে, এটা নির্বাচনের পরে, এর আগে নয়। আপনি আগেই বলছেন। আমি আগে সরকার গঠনের কথা বলি না, একটি জাতীয় ঐক্যমত তৈরি করবার জন্য আমি বলেছি যে তাহলে এই পরিস্থিতিগুলো এখন অনেকে আমরা শুনে থাকি যে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, বিভিন্ন আঙ্গিকে তারা ফিরে আসার চেষ্টা করছে, কখনো ওই যে কি বলে আনসারের রূপ ধরে, কখনো অন্য রূপ ধরে। এই সাহসটা পেত না, এই কথাগুলো আসতো না এবং জাতীয় ঐক্য তৈরি হতো। তো সেই জায়গাটায় এখন যেটি হচ্ছে, তো এটি অনেকে মনে করে যে এটি ভোটের রাজনীতির একটা হিসাব, যার কারণে ভোট টানবার কাছে। আমার কাছে মনে হয় এই রাজনীতিটি আরেকটু পরের, এটি এখনই না। ভোটের হিসাবটা একটু পরের। ভোটের হিসাবটা আরেকটু পরের হলে ভালো হতো, তাহলে এখন যে আমাদের জাতীয় ঐক্যের মধ্যে যে খানিকটা ফাটল প্রশ্ন তৈরি করবার কিছু সুযোগ পাচ্ছে, এই সুযোগটা পেত না। আমার মনে হয় যে রাজনীতিরা এটি চিন্তা করবেন। আমরা তো গণমাধ্যম কর্মী হিসেবে এটি আমাদের চোখে আসে, এজন্য আমি এভাবে বললাম। তো রাজনীতিতে তো কিছু ভুল ত্রুটি হয়ই, এটা সব নেতারাই করেন। যদি আমি ধরে নেই যে এই যে আমাদের ফ্যাসিবাদ এদেশ থেকে পালিয়ে গেল, এই আন্দোলনটা কি রক্তপাতহীন ছিল? একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। অথচ আমরা যদি বলি যে আমাদের বড় দল বিএনপির মহাসচিব দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম, তিনি সবসময় বলেছেন যে আমরা রক্তপাতহীন আন্দোলন করতে চাই, আমরা কোনো সংঘর্ষে জড়াতে চাই না। তখন একটি দল তারা বলেছে যে এই ফ্যাসিবাদকে সরানোর জন্য এদেশে রক্ত না দিয়ে, এদেশে কোনো মানে শান্তিপূর্ণভাবে এই ফ্যাসিবাদ এদেশ থেকে ফ্যাসিবাদের পতন করা সম্ভব নয়, ফ্যাসিবাদ তাড়ানো সম্ভব নয়। তখন বলেছেন যে না, আমরা মানে কোনো সংঘর্ষে জড়াতে চাই না, আমরা কোনো অ্যানার্কি তৈরি করতে চাই না, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করতে চাই। ইতিবাচক অর্থেই বলেছে, কোনো গন্ডগোল নিঃসন্দেহে আমি ধরে নিলাম। তো এর মানে যে কোনো ফ্যাসিবাদ যদি সরাতে চান, কোনো স্বৈরাচারকে সরাতে চাইলে আপনি শুধু নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিবাদকে কেউ সরাতে পারেনি। একটা চূড়ান্ত বিপ্লব একটি চূড়ান্ত আন্দোলনের মধ্যে দিয়ে সরাতে হয়। যদি সেই সাহস না থাকে তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন না করে ফ্যাসিবাদের সাথে চলা উচিত। তো এটা যারা চিন্তা করবেন, আমি মনে করি এটা একটা রাজনৈতিক ভুল, এটা অন্য কেউ অন্যভাবে দেখতে পারে, তো এটা হতে পারে, এটা যে কেউ করতে পারে। সুতরাং এখন আবার আমরা যদি বলি যে এই যে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে যে বিপ্লবটা হলো, সেই বিপ্লবের ক্রেডিট যদি আমি নিতে চাই তাহলে আমাকে কি বলবে? আমি যখন বললাম যে আমরা কোনো সংঘর্ষে জড়াবো না, আবার সংঘর্ষের মধ্যে দিয়ে রক্তপাতের মধ্যে দিয়ে একটি বিপ্লব আসলো, তো সেটির ক্রেডিট নেয়ার সুযোগ যদি আমি নিতে চাই তাহলে নিশ্চয়ই সেখানে সবারই তো যার যার জায়গাতে যার যার অবদানগুলো, যার যার অবদান স্বীকার করতে হবে। ঘোষণাপত্র করার কথা বলা হচ্ছে, সেখানেও সেই অবদানগুলো। এই 17 বছরের আন্দোলনটা, যে আন্দোলনটা চলছে, তো এখানে আমরা চূড়ান্ত পরিণতিতে পৌঁছতে পারি নাই, কিন্তু চূড়ান্ত ফলাফলটা আসলো ছাত্র জনতার আন্দোলনের মধ্যে। সেই আন্দোলনটা নিশ্চয়ই একটা প্রেক্ষাপট তৈরি করেছে, তাদের গুম হয়েছে। জনাব ঢালি তো নিশ্চয়ই বললেন আপনাদের 15 বছরের গুম, আমি বলতে চাচ্ছি না, সেটা ঠিকই আছে, গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, জেল খেটেছে আমাদের নেতৃবৃন্দ। না সেটা ঠিক আছে,
না, তারপরে একটি বিপ্লব আসছে। আমি এই জন্য কথাটি বলছি যে এখন যারা এই বিপ্লবটি চূড়ান্ত সফলতায় রূপ দিলেন, আমরা তাদেরকে কোনো কোনো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে তাদেরকে ছোট করে দেখার শুরু হয়েছে। এই জায়গাটিতে আমি এই সবাইকে কথাটি সতর্ক এগুলো থাকতে হবে, তাই তো? আমি না, সবাইকে এখন সতর্ক থাকার এখন আর জন্য এই বিভাজনের আসলে সময় আর সুযোগ আছে কি? আমি সেই কথাটি বলার জন্য বলছি যে এখন এই বিভাজন, যে আমরা কোনো ছাত্র নেতাদেরকে, কোনো ছাত্রদেরকে, অনেকে বলে যে এদের তো নাক দিয়ে দুধ পড়ে, এরা রাষ্ট্র চালাবে কিভাবে, এই কথাগুলো আসছে আমাদের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে। কারণ আমি সেই জায়গায় সতর্ক হওয়ার জন্য বলবো যে না, বিপ্লবটি পৃথিবীর ইতিহাস দেখেন, আপনি যদি চে গুয়েভারার ইতিহাস দেখেন, কিন্তু আপনি যদি আরেকটি বক্তব্য তো আসতেছে যে কিংস পার্টি করা, অর্থাৎ রাজনৈতিক, আপনি যদি কোনো দল গঠন করেন আপনি নিশ্চয়ই বাইরে এসে একটি দল গঠন করবেন যাতে প্রভাব মুক্ত থাকবে। আমার মনে হয় যে এটি পরিষ্কার করেছেন উপদেষ্টারা, তরুণ ইয়াং উপদেষ্টা যারা, তারা পরিষ্কার করেছেন যে আমরা যারা পার্টি করবে তারা সরকারে থেকে করতে পারবে না, তারা বাইরে এসে করবে, এটা তারা বলেছে। এটাই তো এটা তারা হওয়া উচিত। একটা সমাধান দিয়েছে, এটা হওয়া উচিত আমি মনে করি। তারপরেও কিংস পার্টি এখন যাদেরকে আমরা বলতে চাইতেছি, কিংস পার্টি আগে অতীতে হয়েছে, এদেশে কিংস পার্টি হয়েছে, এরশাদের সময় হয়েছে, তার আগে হয়েছে, তারা আবার দেশ পরিচালনা করছে, জনপ্রিয় পার্টি হয়েছে। আমি সবাইকে দোষের বলি না। এদেশে যখন ৭১ সালে স্বাধীনতার পরে, ৭১ থেকে ৭৫ যখন বাকশাল হলো এদেশে, এরপরে যখন এদেশের প্রেক্ষাপট চেঞ্জ হলো, ৭৫-এর আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে দলটা কোত্থেকে হয়েছে, এবং সেটা অত্যন্ত জনপ্রিয় দল হয়েছে। সব কিছুই ভিতর থেকে হইলে যে এটা দোষের, এইটা না। তো তারপরেও দেশের জনগণের দাবির প্রেক্ষিতে সেটা হয়েছে। তো এই জন্য এখন যারা এটা কিংস পার্টি যাদেরকে বলতে চাইছে, সেটা নিয়ে আলোচনা হতেই পারে। হয়ে এসে ক্ষমতা থেকে যেটার জন্য নিরপেক্ষতা হারায়, তখন না, সেটাই না, সেটা হারায়। এই জন্য সেটা তারা একটা বক্তব্য দিয়েছে। আমরা মনে করি যে তাদের বক্তব্য তারা এটা সত্য প্রমাণ করবে। এখন ভোটের রাজনীতিতে এসে চরমনায় পীরের সাথে, চরমনায় পীরকে আমরা দেখেছি, বলেছিলাম যে একটা আওয়ামী লীগের সময়ে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টা এবং অনেক কিছু আলোচনায় তখন একটা ছিল, কিন্তু এরপরে তারা খুব একটা আলোচনায় হয়নি, কিন্তু এখন আবার তারা খুব একটা আলোচনায় চলে এসেছে। হয়েছে কি যে হ্যাঁ, তারা ওই যে আমি বললাম যে এই বিগত নির্বাচনের সময় চরমনায় যে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হলো মেয়র নির্বাচনে বরিশালে, সেই মেয়র নির্বাচনে অংশগ্রহণ করবার পরে তারা দেখেছেন যে আওয়ামী লীগের ফ্যাসিবাদের চেহারাটা তাদের সামনে পরিষ্কার হয়েছে। তো এই ফ্যাসিবাদের চেহারা পরিষ্কার হওয়ার পরে আমার মনে হয় যে তারা খানিকটা সতর্ক হয়েছেন। মেয়র প্রার্থী আহত হয়েছিলেন, সংবাদে দেখেছিলাম। তো এরপরে এখন ভোটের রাজনীতিতে হয় কি, বাংলাদেশে যে আমরা যে রাজনীতির চর্চা করি, এই রাজনীতির চর্চাটা একটা অসুস্থ চর্চা। আমি বলবো যে বাংলাদেশের রাজনীতিকে বিগত 53 বছরের রাজনীতি বিভিন্ন সময়, পুরা 53 বছর বলবো না আমি, বিভিন্ন সময় এই রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে মানুষের সামনে এমনভাবে যে এই রাজনীতিকদের দেখলে এখন মানুষ ঘৃণা করে। কারণটা নেতিবাচক একটা ধারণা, নেতিবাচক ধারণা রাজনীতিকদের দেখলেই এটা কেন তৈরি হয়েছে, এই রাজনৈতিক কালচারটা কেন তৈরি হলো, রাজনীতিকদের দেখলে কেন সম্মান করে না মানুষ। তো এই জন্য আমি বলবো যে এই ধারা থেকে, এই নেতিবাচক ধারা থেকে রাজনীতিকে ইতিবাচক ধারায় নিয়ে আসতে হবে। কারণ এই জন্য আনতে হবে যে এই ধারায় যদি এরকম হতে পারি না কেন, যে ঠিক আছে আমরা আমাদের রাজনীতিটা করব, আমাদের আদর্শের কথা বলবো, ভোট আসলে জনগণ যারে ভোট দেয় সে নির্বাচিত হবে, তারা সরকার গঠন করবে, যেভাবে হয়, এটা জাতীয় সরকার হতে পারে, যারা যেভাবে আসন পায় তার ভিত্তিতে একটা সরকার তৈরি হতে পারে। তাইলে এই যে এই অসুস্থ চর্চাটা আমার মনে হয় বন্ধ হোক। আমি একটু তরুণ প্রজন্মের প্রতিনিধি জনাব শাহরিয়ার, কি বুঝলেন, কি যে চরমনায়ের পীরের সাথে বিএনপির বৈঠক, এর আগে জামাতের বৈঠক দেখা, আপনারা একটি দল করতে চাচ্ছেন, আপনারা বলতে আপনারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে একটি নতুন প্রেক্ষাপট নিয়ে দায় ও দরদের সমাজ গঠনের একটি ম্যানিফেস্টো বা একটা স্লোগান নিয়ে আসতে চান। রাজনীতির মাঠে ভোটের হিসেব নিকেশে এই ত্রিমুখী যে অবস্থা তৈরি হচ্ছে বা এখন যেটা দেখছেন, যেটা ওনাকে প্রশ্ন করেছিলাম, যে প্রকাশ্যে যা ঘটছে তার পেছনে অনেক সময় অনেক রাজনীতি হয় দৃশ্যের বাইরে, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে রাজনীতিতে ত্রিমুখী অবস্থান না, রাজনীতিতে অবস্থান দুইটা। একটা হচ্ছে আপনি তারুণ্য নিউ পলিটিক্সকে অ্যাকসেপ্ট করতেছেন, নাকি আপনি সেই পুরনো প্রচলিত ধারা রাজনীতি করছেন। এর বাইরে আর কোনো ধরনের কোনো সংঘর্ষের জায়গা রাজনীতিতে নাই। এখন হচ্ছে কে কার সাথে দেখা করছেন,
আমরা চাই রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হোক, এরকম বহু আলোচনা তো আমরা মতপদ চেয়েছিলাম। ঠিক আছে, আজকে হচ্ছে ঢালি ভাই যে বহুত্ববাদের কথা বললেন, আমরা সংবিধান সংস্কার এই বহুত্ববাদ শব্দটি রাখতে চেয়েছি। ঢালি ভাইদের দল কেন যেন 72 সংবিধানের সংস্কার চায় না, আমরা চাই সংবিধানে সেই বহুত্ববাদ আসুক, ধর্মনিরপেক্ষতা বাদ যাক, যে ধর্মনিরপেক্ষতা 50 বছর ফ্যাসিজম তৈরি করেছে, বাঙালি জাতীয়তাবাদের মধ্যে একটি ফ্যাসিবাদী আইডিয়াকে আমাদের সোসাইটিতে নিয়ে এসেছে। আমি একটু কিছু জায়গায় বলি যে দেখেন, প্রথমত হচ্ছে মানে ঢালি ভাই যখন বলেন যে নির্বাচনের দেয়ার কারণে এই সরকার গঠিত হয়েছে, দেখেন নির্বাচন ইকুয়ালস টু ডেমোক্রেসি, আপনি কোথাও ডেমোক্রেসির এই সংজ্ঞায়ন পাবেন না। ডেমোক্রেসি হচ্ছে নির্বাচন হচ্ছে ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া, ডেমোক্রেসি আরও বৃহৎ একটি ব্যাপার, এবং সেই বৃহৎ ব্যাপারের জন্য একেবারে প্রাইমারি যে এলিমেন্টটি আপনার লাগবে সেটি হচ্ছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনার শক্তিশালী করতে হবে। এই আলোচনাটি আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাই না। আজকে কে কার সাথে দেখা করলেন, কে কার সাথে ভোটের ক্যালকুলেশন করলেন, তার আগে এটা নিশ্চিত করা দরকার যে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে আপনি শক্তিশালী করছেন কিনা। নয়তো আপনি নিশ্চিত থাকেন, আপনি যদি ভোটের রাজনীতিতে আজকে ক্ষমতায় আসেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর পর তো ক্ষমতার বাইরে যাবেন আপনি, এবং এই ক্ষমতার বাইরে থাকা অবস্থায় পুলিশের লাঠির বাড়ি তো এখানে যারা বসে আছেন প্রত্যেকের এই এক্সপিরিয়েন্স আছে, জেলখানার এক্সপিরিয়েন্স প্রত্যেকের আছে। তার মানে হচ্ছে এই যে আপনি ন্যায্য দাবি দিয়ে নামলেও পুলিশ আপনাকে পেটাবে, ঠিক আছে, আপনার হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো একটি গভর্নমেন্টকে শুধুমাত্র জি হুজুর করে একটি রাজনৈতিক দলকে বছরের পর বছর ক্ষমতায় রাখবে, এই প্যাটার্ন যদি আপনি চেঞ্জ না করতে পারেন, আপনি যদি ইয়ুথদের পলিটিক্সকে ইন্ট্রোডিউস না করতে পারেন, তাহলে এই সমস্যাটি থাকবে। সেকেন্ডলি, কিছু মিস ইনফরমেশন এসেছে ডিসকাশনে, সেগুলোকে ক্লিয়ার করতেই হবে। আরেকটি মিস ইনফরমেশন হচ্ছে যে বিএনপি এই সরকারকে সময় দেওয়ার কথা প্রথম বলেছে, সম্পূর্ণ ভুল একটি তথ্য। বিএনপি 7ই আগস্ট নয়াপল্টনের সমাবেশের মাধ্যমে এই সরকারকে মাত্র 3 মাসের ডেডলাইন দিয়েছিল। অর্থাৎ বিএনপি কখনো এই সরকার সময়ের কথা বলেছে বিএনপি, আমরা শুনেছি না, মির্জা ফখরুল সাহেবের স্পষ্টত বক্তব্য ছিল 3 মাসের ডেডলাইন, সেটি যখন হালে পানি না পায় এরপর যৌক্তিক সংস্কার, যৌক্তিক সময়, আমরা সেই যৌক্তিক সংস্কারের প্যাটার্নটিও দেখতে চাই। এবং যে আলোচনাটি আসলো, কেউ কেউ বলে হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার তো আজীবন চলবে। দেখেন, সংস্কার ছাড়া নির্বাচন হবে না এই কথা কেউ বলে না। আজকে জাতীয় নাগরিক কমিটি, এটা তো সত্য, চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কার শেষ করে নির্বাচন এই কথা কেউ বলে না। সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা, এটা শুধুমাত্র একটা পলিটিক্যাল গেম। কারণ হচ্ছে সংস্কার নির্বাচন কেউ কারো বিকল্প না। আপনাকে বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে, সংস্কার প্রক্রিয়া চলমান রাখার মাধ্যমে নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে, এবং নির্বাচনের পরিবেশে সকল রাজনৈতিক দল মত সকলকে সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে, নয়তো আপনার সেই নির্বাচনটি সুষ্ঠু হবে না। কেন আমি আপনাকে বলি, আজকে আপনি যে আগামী নির্বাচন করবেন, সেই নির্বাচনে আওয়ামী লীগ দল হিসেবে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না? বিগত 3টি নির্বাচন, অবৈধ নির্বাচন যারা করেছে, সেই নির্বাচনে যেসব দল এবং যেসব ব্যক্তি সহযোগিতা করেছে, তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, তার একটি সমাধান জরুরি, যেটি আপনি বিচারিক প্রক্রিয়া ব্যতীত এবং সংস্কার ব্যতীত নিশ্চিত করতে পারবেন না, প্রথমত। দ্বিতীয়ত, এই যে খুনিদের বিচার আপনি করছেন না, যেই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছেন, আজকে আমরা বারবার 15 বছরের গুম খুন হত্যার কথা বলতে পারি। 15 বছর ধরে ওনারা একাই রাজপথে ছিলেন না, কিংবা 15 বছর ধরে কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি একাই রাজপথে ছিল না। 2015 নোভ্যাট আন্দোলনের আমি নিজে আন্দোলনকারী, 2015 থেকে যদি আপনি 2024 আলোচনা করেন, 9 বছর ধরে আমি নিজে রাজপথে অংশগ্রহণকারী একজন অ্যাক্টিভিস্ট, কিংবা আপনি যদি বলেন আন্দোলনকারী, 2015 নোভ্যাট দিয়ে আপনি শুরু ধরতে পারেন। এরপর হচ্ছে তনু হত্যা বিরোধী আন্দোলন, এরপর যৌন নিপীড়ন বিরোধী আন্দোলন, 2018 কোটা আন্দোলন, 2019 নিরাপদ সড়ক আন্দোলনে সরাসরি এই নিপীড়নের শিকার এবং গুরুতর আহত একজন, সেটাও নিশ্চয়ই যুক্ত ছিল, সেটাই বলছি, আমার অবদানটা সবার আছে। তার মানে হচ্ছে আপনি এই যে কিছু প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, ছোট করে আপনি যদি প্রশ্নের উত্তর একটু বলতে দিতে হবে, অনেকগুলো প্রশ্ন জমেছে তো, আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর নিশ্চিত না করতে পারেন, আপনি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যেতে পারবেন না। দ্বিতীয়ত, পরবর্তী নির্বাচনটিকে আপনি আইনসভা নির্বাচন করবেন না গণপরিষদ নির্বাচন করবেন, শুধুমাত্র নির্বাচনের জন্য এই 2000 শহীদ কখনো জীবন দেয়নি। তারা পুরো একটি সিস্টেমের পরিবর্তন চেয়েছে। এই সিস্টেমের পরিবর্তন আপনি সংবিধানের পরিবর্তন ছাড়া পারবেন না। আর সংবিধানের পরিবর্তন 72 আওয়ামী লীগ যে সংবিধান প্রণয়ন করেছে, সেই যেন তেন রাজনৈতিক এবং ঐতিহাসিক ভুলটি আমরা এবার করতে চাই না। আমরা চাই গণপরিষদ নির্বাচন হোক। তার মানে সংস্কারকে এগিয়ে রেখে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথা কখনোই তরুণ নেতৃত্ব বলে না। তরুণ নেতৃত্ব বিচার সংস্কারকে চলমান রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ গণপরিষদ নির্বাচনের কথা। ধন্যবাদ। আমি আর দিতে সময় পাচ্ছি না। এস এম শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আতাউর রহমান ঢালি এবং মোহাম্মদ শহীদুল ইসলাম, আপনাদের সবাইকে। দর্শক, এই ছিল আজকের আলোচনার আয়োজনের সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।